স্টুডেন্টস গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 7 ইভিএস এর মক টেস্ট নাম্বার 7। আজকের কোশ্চেনগুলো বেসিক্যালি আমাদের রয়েছে উত্তরাখণ্ডের 2022 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখান থেকে প্রশ্নগুলো আমরাকে কালেক্ট করেছি। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকের প্রশ্নগুলোতে অনেক কিছু তোমরা নতুনত্ব দেখতে পাবে, যেগুলো কিন্তু তোমরা জানো যে ইভিএস এর কারেন্ট মানে কিছু তথ্য সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সেই কারেন্ট তথ্যগুলোর ওপরেই আমরা কিন্তু আজকে মক টেস্টটা নিয়ে এসেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের স্কোরটা জানাবে কত স্কোর করেছো, আর আমার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার কি সাবমিট করবে। ওকে, চলো শুরু করি। প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক করে দাও, কারণ তোমাদের লাইক আমাকে আরও বেশি মোটিভেশন জাগিয়ে দেয় তোমাদের মক টেস্ট নিয়ে আসার জন্য। চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে বন্যপ্রাণী সুরক্ষা ভারতের সংবিধানে নিচের কোনটির অধীনে আসে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এইরকম প্রশ্ন এখন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। বলছে বন্যপ্রাণী সুরক্ষা ভারতের সংবিধানে নিচের কোনটির অধীনে আসে? মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যকে ইংরেজিতে কি বলে ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে ফান্ডামেন্টাল ডিউটি। নির্দেশিক নীতি, যেটাকে বলা হয় কি ডিরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অপশন নাম্বার 3 বলছে সপ্তম তপশিল। তিনটে অপশন দেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য, নির্দেশক নীতি, আর 3 নাম্বার দেওয়া হয়েছে সপ্তম তপশিল। কি হবে আনসার? দেখো এখানে আবার আনসারের মধ্যে 3টে বলেছে, 1 ও 2 দুটোই সঠিক, 2 ও 3, 1 ও 3 আর 1, 2, 3 তিনটেই সঠিক। তাহলে কোনটা সঠিক আনসার হবে প্রত্যেকে জানাও, একদম প্রত্যেকে জানাও। দেখো ভালো করে অপশানগুলো, মৌলিক কর্তব্য, নির্দেশক নীতি, সপ্তম তপশিল। কী হবে আনসার? চলো দেখো এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি, 1, 2, 3 প্রত্যেকটাতে রয়েছে 1, 2 এবং 3, এই তিনটেতে কিন্তু আমাদের পরিবেশকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ওকে, অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন প্রত্যেকে আনসার করো। খুবই ভালো প্রশ্ন রয়েছে এটাও। বলছে বিভিন্ন প্রজাতির বীজ এবং পরাগ শস্য, যেটাকে ইংরেজিতে কী বলছে দেখো, আমি ইংরেজিতেও লিখে দিয়েছি, সিডস অ্যান্ড হচ্ছে কি পোলেন গ্রেন অফ হচ্ছে কি ইনডেঞ্জার স্পেসিস। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলো আমাদের পৃথিবী থেকে ধ্বংসের মুখে অর্থাৎ বিলুপ্তের মুখে, তাদের বীজগুলোকে সংরক্ষণ করা হয় কিসের মাধ্যমে? দেখো বরফ, কার্বন টেট্রাক্লোরাইড আর তরল নাইট্রোজেন, আর নেক্সট 4 নম্বর অপশানে বলেছে অ্যামোনিয়া। প্রত্যেকে চেষ্টা করো। আমরা যখন ডিটেলসে পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম জীব সংরক্ষণ, ঠিক আছে, জীব সংরক্ষণ যখন পড়েছিলাম বা বায়োডাইভার্সিটি যখন পড়েছিলাম তখন এই প্রশ্নটা আনসারটা আমরা অবশ্যই থিওরি ক্লাসে পড়েছি। যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী বা পৃথিবী থেকে বিলুপ্তের পথে, তাদেরকে সংরক্ষণ করার জন্য বিশেষ করে উদ্ভিদের বীজগুলোকে সংরক্ষণ করার জন্য কি করা হয়? বরফ, কার্বন টেট্রাক্লোরাইড, তরল নাইট্রোজেন, অ্যামোনিয়া কোনটি ব্যবহার করা হয়? সঠিক আনসার হবে তরল নাইট্রোজেন। এখানে কি করা হয়? এই পদ্ধতিটাকে বলা হয় কি দেখো, এই পদ্ধতিটাকে বলা হয় ক্রায়োজেনিক সংরক্ষণ। এটা ইম্পর্টেন্ট তথ্য, এটাকে বলা হয় কি ক্রায়োজেনিক সংরক্ষণ বলা হয়, এটাও ইম্পর্টেন্ট। যদি পরীক্ষার প্রশ্নটা ঘুরে এরকম দেয় যে সমস্ত উদ্ভিদরা আমাদের পৃথিবী থেকে ধ্বংসের মুখে বা বিলুপ্তর মুখে, তাদেরকে কোন পদ্ধতিতে সংরক্ষণ করা হয়, তখন আনসার করবে ক্রায়োজেনিক সংরক্ষণের মাধ্যমে। এখানে কি করা হয়, আমাদের যে নাইট্রোজেন কি, নাইট্রোজেন হচ্ছে একটা গ্যাস, এখানে অতি মাইনাস টেম্পারেচার -80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কত বললাম -80 ডিগ্রি বলতে পারি, সরি একটু মিস্টেক হয়েছে এখানে, আমার একটু মিস্টেকটা আমি তোমাদেরকে বলে দিই যে -80 ডিগ্রি নয়, মাইনাস হচ্ছে 196, ঠিক আছে, -196 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তাপমাত্রাটাও মনে রাখো যে -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আমাদের বাতাসে যে নাইট্রোজেন সেটাকে তরল করা হয়, সেই তরল করার পরে সেখানে কিন্তু এটাকে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। চলো তারপর নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনে কি বলছে, যে প্রজাতিগুলি একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ তাদেরকে কি বলা হয়? মহামারী প্রজাতি, যেটাকে বলা হয় প্যান্ডেমিক স্পেসিস, বিলুপ্ত প্রজাতি, যেটাকে বলা হয় কি এক্সটিংক্ট স্পেসিস, আর 3 নম্বর বলছে কি দুর্বল প্রজাতি, যেটাকে বলা হয় ভালনারেবল স্পেসিস, আর অপশন ডি বলছে ইন্ডেমিক স্পেসিস, যেটাকে বলা হয় স্থানীয় প্রজাতি। দেখো এটা যেহেতু বাংলা ট্রান্সলেট করা, প্যান্ডেমিক মানে কি? প্যান্ডেমিক মানে যে যেগুলো সারা বিশ্ব
জুড়ে রয়েছে তাকে বলা হয় কি প্যান্ডেমিক। যেমন করোনা ভাইরাস কিন্তু প্যান্ডেমিক, কারণ সারা পৃথিবী জুড়ে কিন্তু করোনা ভাইরাস হয়েছিল, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত প্রজাতি একটা নির্দিষ্ট এলাকায়, নাম শুনেই বুঝতে পারছো নির্দিষ্ট এলাকায় মানে কি সেটা লোকাল, তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, স্থানীয় প্রজাতি বা ইন্ডেমিক স্পেসিস। ক্লিয়ার, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন আনসার করো, প্রত্যেকে আনসার করো। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে বৃষ্টিপাত, ঝড়, বজ্রপাত হয়ে থাকে? বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত হয়ে থাকে? আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার এবং ওজোনস্ফিয়ার। সঠিক আনসার কী হবে বলে ফেলো, প্রত্যেকে চেষ্টা করো। অপশন নাম্বার সি, ট্রোপোস্ফিয়ার। এই টপিকের উপরে ডিটেলস ক্লাস করানো হয়ে গেছে, তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নিও। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, ট্রোপোস্ফিয়ার। চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন আনসার করো প্রত্যেকে। বলছে এ রিভার উইথ অ্যান ইনফ্লো অফ ডোমেস্টিক সুয়েজ রিচ অর্গ্যানিক ওয়েস্ট মে রেজাল্ট ইন। মানে জিনিসটা বোঝো কি বলছে। তো তোমার বাড়ির পাশে একটা নদী রয়েছে, সেই নদীতে কি হচ্ছে, মানুষের যে বাড়ি রয়েছে সেই বাড়ির বিভিন্ন বজ্র পদার্থ, মানে তরল বজ্র পদার্থগুলো পড়ছে, বোঝা গেল। অর্থাৎ ডোমেস্টিক সুয়েজ মানে বাড়ির যে সমস্ত তরল বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে পড়ছে। এবং এর ফলে কি হয়, বলছে ইনক্রিজ পপুলেশন অফ অ্যাকোয়াটিক ফুড ওয়েভ অর্গানিজম। মানে কি, ওই যে অ্যাকোয়াটিক মানে কি, অ্যাকোয়াটিক কথার অর্থ হচ্ছে জলজ, বিভিন্ন জলজ প্রাণীর বেশি বেশি বৃদ্ধি করবে। পপুলেশন মানে কি, জনসংখ্যা। এখানে মানুষ বোঝাচ্ছে না, এখানে জনসংখ্যা বলতে বোঝাচ্ছে ওই যে নদীর জলে যে সমস্ত প্রাণীরা বাস করে তাদের সংখ্যা বেড়ে যাবে। ভুল কথা, কারণ জল যদি দূষিত হয় সেখানে কি জলজ প্রাণীর সংখ্যা বেড়ে যায়? না, কমে যায়। ভুল কথা এটা। অপশান নাম্বার বি, বায়োডিগ্রেডেবল পুষ্টির কারণে মাছের উৎপাদন বেড়ে যায়। তো আমাদের বাড়ি যে সমস্ত বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলো তো বায়োডিগ্রেডেবল, যেমন আলুর খোসা, পেঁয়াজ, এগুলো তো পচে যাবে, যার কারণে জল দূষিত হচ্ছে এবং জল দূষিত হওয়ার ফলে মাছের পুষ্টির সংখ্যা বেড়ে যাচ্ছে। এটাও ভুল কথা। অপশান সি বলছে অক্সিজেনের অভাবে মাছের মৃত্যু হয়। আর অপশান ডি বলছে শ্যাওলা ফুলের কারণে খুব তাড়াতাড়ি নদী শুকিয়ে যায়। তাহলে সঠিক আনসার হবে অপশান নাম্বার সি, অক্সিজেনের অভাবে মাছের মৃত্যু হয়। কেন জিনিসটা বোঝো। ধরো এটা একটা পুকুর, এই একটা পুকুর রয়েছে, পুকুরে কি রয়েছে, জল রয়েছে। এবার তোমার বাড়ির বিভিন্ন নোংরা হতে পারে, আলুর খোসা, পেঁয়াজ, এছাড়াও তোমার বাথরুমের স্নানের জল, এগুলো সবই কিন্তু পুকুরে এসে পড়ছে। এই যে পুকুরের জলের সঙ্গে বিভিন্ন ধরনের বায়োডিগ্রেডেবল যেগুলো মাটির সঙ্গে মিশে যায় ওইগুলো এসে পড়ছে, তখন ওইগুলো তো পচন হবে, তাই না? ওই সমস্ত বজ্র পদার্থগুলো তো পচন হবে, আর পচন হওয়ার জন্য কি চাই, অক্সিজেন প্রয়োজন। আমরা প্রত্যেকে জানি যে কোনো জিনিস নষ্ট হওয়ার জন্য বা পচন হওয়ার জন্য কি চাই, অক্সিজেন। আর যখন তোমার অক্সিজেনের ঘাটতি দেখা যাবে, আর যখন জিনিসগুলো পচতে শুরু করবে, তখন কিন্তু কি হবে, ওই যে নদীর জলে যে অক্সিজেনগুলো রয়েছে সেই অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে। আর অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি হবে, ডিও, যেটাকে বলে ডিও মানে কি অক্সিজেন ডিম্যান্ড। কি বলছে, অক্সিজেন ডিম্যান্ড, মানে অক্সিজেন ডিম্যান্ডটা বেড়ে যাবে, অর্থাৎ অক্সিজেনের চাহিদাটা বেড়ে যাবে, যার কারণে ওই যে জলে যে মাছ বা বিভিন্ন প্রাণী থাকবে তার মৃত্যু ঘটবে। বোঝা গেল? তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। যদি আমাদের পুকুরে বা নদীতে যদি কোনো বজ্র পদার্থ পড়ে, সেখানে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, আর অক্সিজেনের পরিমাণটা কমে গেলে মাছের মৃত্যু ঘটবে। অপশন নাম্বার সি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট দেখো, নেক্সট আনসার করো, প্রত্যেকে আনসার করো। খুবই ভালো প্রশ্ন, এটাও খুবই ভালো প্রশ্ন। দুর্যোগ ব্যবস্থাপনা যেটাকে বলা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট নিচের কোন তালিকার অধীনে আছে? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, আর কোনোটাই নয়। বলো। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতবর্ষের সংবিধানে 3টে তালিকা রয়েছে। একটা হচ্ছে কি সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে কি স্টেট লিস্ট, আর একটা রয়েছে কি কনকারেন্ট লিস্ট। যেমন শিক্ষা আমাদের যুগ্ম তালিকা রয়েছে। দেখো, শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকা, মানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই হস্তক্ষেপ করতে পারে। আর কিছু কিছু জিনিস রয়েছে, যেমন কেন্দ্রীয় তালিকা রয়েছে, রাজ্য তালিকা, যেমন পুলিশ হচ্ছে রাজ্য তালিকা, কেন্দ্র হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক আছে, ঠিক তেমনি এখানে রয়েছে, দেখো এখানে বলছে দুর্যোগ ব্যবস্থাপনা কার আন্ডারে পড়ে। মাথায় রাখবে, দুর্যোগ ব্যবস্থাপনা রয়েছে যুগ্ম তালিকা। যেমন ধরো ম্যারেজ, ডিভোর্স, এগুলো সবই কিন্তু যুগ্ম তালিকা, এখানে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনেই হস্তক্ষেপ করবে। ঠিক তেমনি এই দুর্যোগ ব্যবস্থাপনাটাও রয়েছে কি যুগ্ম তালিকা। যেহেতু আমরা পরিবেশ বিজ্ঞান পড়ছি, তাই পরিবেশ বিজ্ঞান রিলেটেড আমরা জিনিসগুলো পড়বো, যে দুর্যোগ ব্যবস্থাপনা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু যুগ্ম তালিকার আন্ডারে পড়ছে। বোঝা গেল? কনকারেন্ট লিস্ট। ক্লিয়ার? অপশন নাম্বার সি।
চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে গেটিং দ্য আনসার ফ্রম প্রাইমারি ক্লাস স্টুডেন্ট ফর দ্য কোশ্চেন। তো তুমি একটা প্রাইমারি স্কুলের কোনো একটা স্টুডেন্টকে কোশ্চেন করেছো এবং তুমি আনসার এরকম পাচ্ছ, হোয়াই ডু ইউ থিঙ্ক ম্যানি ট্রি ক্যান নট গ্রো ইন ডিজার্ট এরিয়া। তুমি একটা বাচ্চাকে প্রশ্ন করলে যে বললে যে মরুভূমি এলাকায় কেন গাছেরা বংশবৃদ্ধি করতে পারে না, প্রশ্নটা এরকম ছিল। তো কেন পারে না, দ্য শিওরলি রিপ্রেজেন্ট দ্য অ্যাচিভমেন্ট অফ হুইচ লার্নিং ইন্ডিকেটরস। তো এর মাধ্যমে তুমি কি জানতে চাইছো, বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো যে মরুভূমিতে গাছেরা জন্মায় না বা গাছেরা বড় হতে পারে না। দেখো তুমি তার কাছে একটা এক্সপ্লেনেশন চাইছো, একটা বিস্তারিত জিনিস চাইছো। সে এক কথায় বলে দেবে না যে মরুভূমিতে বৃষ্টি থাকে না বলে গাছ জন্মায় না, সেটা তো নয়। সেখানে মরুভূমিতে উদ্ভিদ না জন্মানোর বা উদ্ভিদ ভালোভাবে বড় না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, অর্থাৎ একটা বিস্তারিত জিনিস জানতে চাইছো। এটাকে কি বলা হয়, কোশ্চিন, এক্সপ্লেনেশন, ক্লাসিফিকেশান আর এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশন মানে কি, আবিষ্কার করা। এখানে কি কোনো কিছু আবিষ্কার করার কথা বলা হয়েছে, নিশ্চয়ই না। ক্লাসিফিকেশন মানে হচ্ছে কি আলাদা করা, ভাগ করে দেওয়া। এখানে কি কোনো ভাগ করার কথা বলা হয়েছে, নিশ্চয় না। অপশন নাম্বার বি বলছে এক্সপ্লেনেশন মানে বর্ণনা দেওয়া। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে মরুভূমি অঞ্চলে কেন গাছেরা তারা ভালোভাবে বড় হতে পারে না, তুমি এবার এক্সপ্লেন করবে জিনিসটা কেন হয় না। তুমি এক কথাই বলবে না, তুমি এক্সপ্লেন করবে। তাই এই প্রশ্নটার আনসার হবে কি এক্সপ্লেনেশন। ক্লিয়ার, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হবে কি এক্সপ্লেনেশন। ক্লিয়ার। চলো 8 নম্বর কোশ্চেন আনসার করো। 8 নম্বর কোশ্চেনটা আগে পড়ে নাও, তারপর আনসার করবে। বলছে রাজেশ ক্লাস 5-এর একজন শিক্ষক, তিনি বৃক্ষ সংরক্ষণ ধারণা সম্পর্কে শিক্ষার্থীদের সংবেদনশীল করার পরিকল্পনা করেছেন। নিচের কোন একটি কার্যক্রম এই উদ্দেশ্যে সবথেকে উপযুক্ত। এই প্রশ্নটা সিটেটে অনেকবার এসেছে আর আমি বারবার প্র্যাকটিস করেছি এই প্রশ্নটা। দেখো এখানে কি বলছে যে প্রতিটি শিক্ষার্থীকে একটি উদ্ভিদ গ্রহণ করতে বলবেন এবং লালন পালন করতে বলবেন। মানে বোঝো, আমি ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদেরকে উদ্ভিদ সম্পর্কে গুরুত্ব শেখাতে গেলাম, তো উদ্ভিদ সম্পর্কে তোমাকে সংবেদনশীল হতে বললাম। তো এর জন্য আমি কি করব, প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বলবো যে তোমরা প্রত্যেকে বাড়িতে একটা ছোট্ট করে চারা গাছ রোপণ করবে এবং প্রতিদিন তোমরা সেটাকে পরিচর্যা করবে। যার চারা গাছটা সব থেকে ভালো বড় হবে তাকে পুরস্কার দেওয়া হবে। যখন একটা শিশু ওই চারা গাছটাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকবে, তখন কিন্তু তার অটোমেটিক্যালি গাছ সম্পর্কে তার ভালোবাসা জন্মাবে, তার গাছ সম্পর্কে একটি সংবেদনশীলতা তৈরি হবে। তাই এখানে সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার এ, প্রতিটি শিক্ষার্থীকে একটি উদ্ভিদকে গ্রহণ করতে বলবেন এবং সেটি লালন পালন করতে বলবেন। বোঝা গেল, অপশন নাম্বার এ। বাকি অপশানগুলো দেখে নাও কি বলছে, যে বিতর্ক সভা প্রতিযোগিতা করা, এটা কখনোই নয়। শিক্ষার্থীদের পোস্টার প্রতিযোগিতা অংশগ্রহণ করা, পোস্টার তৈরি করতে বলা। গোষ্ঠী আলোচনার শিক্ষার্থীদের দলবদ্ধ করা, অর্থাৎ গ্রুপ অ্যাক্টিভিটি করা। গ্রুপ অ্যাক্টিভিটি করার মাধ্যমেও কিন্তু হবে না। সবথেকে সঠিক আনসার হবে শিক্ষার্থীদেরকে তুমি বাড়িতে একটা গাছ লাগাতে বলবে। মানে একটি উদ্ভিদ গ্রহণ করা মানে কি, একটা উদ্ভিদকে গ্রহণ করা মানে একটা গাছ লাগানো এবং সেটিকে লালন পালন করতে বলা। বোঝা গেল, যখন তুমি নিজের হাতে কোনো কিছু করবে তখনই তোমার ওই কাজটার প্রতি, ওই জিনিসটার প্রতি ভালোবাসা জন্মাবে। অপশন নাম্বার এ। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ইন ইন্ডিয়া ইজ লোকেটেড। তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থান করছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট পুনে, তারপর হচ্ছে কি মিদনাপুর, নিউ দিল্লি, কলকাতা। সঠিক আনসার কী হবে, তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট গঠিত হয়েছে কোথায় রয়েছে, সেটা হবে নিউ দিল্লি। অপশন নাম্বার সি হবে নিউ দিল্লি। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট তৈরি হচ্ছে কোথায়, এটা হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে এর হেডকোয়ার্টার। ক্লিয়ার প্রত্যেকের, অপশন নাম্বার সি। তাহলে এখান থেকে আরও দুটো প্রশ্ন আমরা জেনে নিই, যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত, এটা সঠিক আনসার হবে, পেয়ে গেলাম আমরা কি নিউ দিল্লি। এখান থেকে আর একটা জিনিস, তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কবে হয়েছিল, অ্যাক্ট মানে আইন, ঠিক আছে। যদি অ্যাক্ট পরীক্ষা আসে তখন আনসার করব কবে, 2005। বোঝা গেল, 2005 সালে। আবার যদি বলে প্রশ্নটা যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট বোর্ড কবে গঠিত হয়েছিল, তখন আমরা আনসার করব 1995। বোঝা গেল, 1995। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কবে গঠন করা হয়েছিল, 1995। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভালো করে বোঝো, প্রশ্নটা গুলিয়ে ফেলো না। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যদি প্রশ্ন হয় তাহলে 2005, আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কবে গঠন হয়েছিল, 1995 সাল। হেডকোয়ার্টার কোথায় রয়েছে, নিউ দিল্লিতে রয়েছে। ক্লিয়ার, তিনটে জিনিস মাথায় রাখবে।
চলো নেক্সট কোশ্চেন দেখো, ইকো মার্ক কিসের সঙ্গে যুক্ত? ইকো মানে কি? ইকো মানে কি ইকোসিস্টেম, অর্থাৎ পরিবেশ বান্ধব জিনিসটা। তাহলে পরিবেশ বান্ধব মার্ক, যেটাকে বাংলায় বলছি ইকো মার্ক, কিসের সঙ্গে যুক্ত? রপ্তানি পণ্য, আমদানি পণ্য, সেরা মানের জন্য, খুব ভালো পণ্যের জন্য, আর পরিবেশ বান্ধব পণ্যের জন্য। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, পরিবেশ বান্ধব পণ্যের জন্য। তাহলে এখান থেকে জানতে পারলাম ইকো মার্ক কিসে থাকে? ইকো মার্ক থাকে পরিবেশ বান্ধব দ্রব্যের সঙ্গে, পরিবেশ বান্ধব দ্রব্য। তাহলে পরিবেশ বান্ধব দ্রব্য কোনগুলো? যেমন ধরো অপ্রচলিত শক্তি বললাম, যেমন সোলার লাইট। তুমি যদি বাজার থেকে একটা সোলার লাইট কেনো, সেখানে ইকো মার্ক চিহ্ন থাকবে। বোঝা গেল? তাহলে কারণ এটা পরিবেশ দূষণ ঘটায় না। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট 11 নম্বর কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ কার্বন ক্রেডিট অরিজিনেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং? কার্বন ক্রেডিট, এই যে কনসেপ্টটা কোথা থেকে তৈরি হয়েছে? কার্বন ক্রেডিট মানে কি? আমাদের পরিবেশে যে কার্বনের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বেড়ে যাচ্ছে, এটা সম্পর্কে কে বলেছেন? আর্থ সামিট, যেটা রিও ডি জেনেরিওতে হয়েছিল, যেটাকে আমরা বলি বসুন্ধরা সম্মেলন, 1992 সাল। মনে থাকবে। আর কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল কোথায় হয়েছিল তোমরা একটু জানাও। আর মন্ট্রিল প্রোটোকল, কী হবে আনসার বলে ফেলো। তাহলে এখানে দেখলাম, তাহলে এখানে জানলাম যে কিয়োটো প্রোটোকল এটা জাপানে হয়েছিল। ঠিক আছে, এখানে জাপানের কিয়োটো শহরে হয়েছিল। এটার সাল হচ্ছে 1997, সালটা মাথায় রাখো। জাপানের কিয়োটো শহরে হয়েছিল, এটা হচ্ছে 1997 সাল। ঠিক আছে, আর মন্ট্রিল প্রোটোকলটা হয়েছিল কবে? 1987 সাল। ওকে, 1987। মন্ট্রিল প্রোটোকল হয়েছিল কবে? মন্ট্রিল প্রোটোকল হয়েছিল 1987। আর কিয়োটো প্রোটোকল হয়েছিল কবে? 1997। এটা মাথায় থাকে জানো। আর রিও ডি জেনেরিও হয়েছিল 1992। ওকে, এবার দেখো 1992 সালে আর্থ সামিট সম্পর্কে বলা হয়েছে। আর কিয়োটো প্রোটোকলে দেখো কার্বন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়েই চলেছে, সেই সম্পর্কে বলা হয়েছিল কোথায়? কিয়োটো প্রোটোকল। কিভাবে মনে রাখবো? কার্বন, কার্বনের সি আর কিয়োটোর কে, দেখো সি কে একই রকম। কার্বন, কার্বন আমরা সি এ আর কার্বন না লিখে কে এ আর বিয়ন কার্বন লিখবো, তাহলে কে কে মিলে গেল। এইভাবে মনে রাখো, কার্বন মানে কিয়োটো। আর মন্ট্রিয়াল প্রোটোকলে কী হয়েছিল? আমাদের পৃথিবীতে যে ওজোন স্তর যে ক্ষয় হচ্ছে, গ্রিন হাউস গ্যাস, সেই সম্পর্কে বলা হয়েছিল। অর্থাৎ ওজোন স্তর ক্ষয় সম্পর্কে বলেছিল কে? মন্ট্রিয়াল প্রোটোকল 1987। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে নিচের কোনটি একটি কৃত্রিম বাস্তুতন্ত্র? এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে যে নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র। দেখো বলছে ধানের ক্ষেত্র, বন, তারপর তৃণভূমি আর হ্রদ। কী হবে? যেটা মানুষ তৈরি করে সেটাকে বলছে কৃত্রিম বাস্তুতন্ত্র। যেমন দেখো ধানের জমি, ধানের জমি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় না, মানুষকে তৈরি করতে হয়। আর বন, তৃণভূমি, হ্রদ এগুলো কিন্তু অটোমেটিক্যালি পরিবেশ তৈরি করে। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার, ধানের জমি বা ধানের ক্ষেত্র, প্যাডি ফিল্ড। নেক্সট নাম্বার দেখো 13 নাম্বার, খুবই ভালো প্রশ্ন রয়েছে। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? 22শে অক্টোবর, 22শে জানুয়ারি, 22শে মার্চ আর 22শে মে। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। একদম কারেক্ট আনসার অপশন নাম্বার সি, 22শে মার্চ। তাহলে বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ পালন করা হয় বিশ্ব জল দিবস। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে আর্কটিক ডিজার্ট ইজ অলসো নন। আর্কটিক ডিজার্টের অন্য নাম কি রয়েছে? তুন্দ্রা, সাভানা, তৈগা এবং স্টেপস। তাহলে সঠিক আনসার কী হবে? এটা সঠিক আনসার হবে কি? তুন্দ্রা। তুন্দ্রা মানে কি? বরফ। ভালো করে বোঝো, আমাদের যে মেরু অঞ্চল রয়েছে, সে মেরু অঞ্চলে কোনো রকম মানে উদ্ভিদ থাকে না, অর্থাৎ উদ্ভিদহীন একটা বিস্তীর্ণ এলাকা, সেটাকে কি বলা হয়? তুন্দ্রা বলা হয়। আর এটাকেই বলা হয় আর্কটিক ডিজার্ট। বোঝা গেল? ডিজার্ট মানে কি? মরুভূমি। অর্থাৎ আর্কটিক মরুভূমি অর্থাৎ শীতল মরুভূমি, একদম বরফের মরুভূমি যেটা। অর্থাৎ কি আর্কটিক ডিজার্ট কাকে বলা হয়? তুন্দ্রা অঞ্চলকে কি বলা হয়? আর্কটিক ডিজার্ট বলা হয়। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। দেখো এবার এখানে আমি একটা নোটস আকারে তোমাদেরকে লিখে দিয়েছি, এটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে কী বলা হয়? সেলভা বলা হয়। দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে কী বলা হয়? সেলভা বলা হয়। অস্ট্রেলিয়ার তৃণভূমিকে কী বলা হয়? ডাউন্স বলা হয়। আফ্রিকা বা অস্ট্রেলিয়াকে কী বলা হয়? সাভানা বলা হয়। দক্ষিণ আফ্রিকার ভেলস, ইউরোপ ও এশিয়ার তৈগা, আর উত্তর আমেরিকার পেইরি। বোঝা গেল কি কি বললাম? ভালো করে জিনিসগুলো মাথায় রাখো, বারবার পড়ে মুখস্থ করবে, এখান থেকে প্রশ্ন আসে। দক্ষিণ আমেরিকার সেলভা, অস্ট্রেলিয়ার ডাউন্স, আফ্রিকার সাভানা, দক্ষিণ আফ্রিকার ভেলস, ইউরোপ এশিয়ার তৈগা, উত্তর আমেরিকার পেইরি। বোঝা গেল? প্রত্যেকটা জিনিস আমি কিন্তু লিখে দিয়েছি।
চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন আনসার করো। দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া ইস্টাবলিশ 1936। আমাদের ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক যেটা তৈরি হয়েছিল 1936 সালে, সেটা কোনটা? দেখো আনসার করো। বলছে কি কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। মাথায় রাখবে, কানহা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ। ভরতপুর ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? রাজস্থানে, যেটার এখন বর্তমান নাম হচ্ছে কেওলাডো ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কেওলাডো ন্যাশনাল পার্কে কী বলা হয়? ভারত ন্যাশনাল পার্ক। এটা কোথায় রয়েছে? রাজস্থানে। তারপরে হেইলি ন্যাশনাল পার্ক, যেটাকে এখন বর্তমানে নাম রাখা হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আর রাজাজি ন্যাশনাল পার্ক যেটা রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে রাজাজি ন্যাশনাল পার্ক। তাহলে ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্কের নাম হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক, যেটা 1936 সালে তৈরি হয়েছে। এখন বর্তমান নাম হচ্ছে জিম করবেট। অপশন নাম্বার সি। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট দেখো। নেক্সট 16 নম্বর কোশ্চেন। একজন শিক্ষক তার ছাত্রদের বিভিন্ন প্রাণীর ছবি দিয়েছে এবং তাদের সেই সমস্ত প্রাণীদের রং করতে বললেন যেগুলি আমাদের বাড়িতে বসবাস করে না। এই কার্যকলাপের উদ্দেশ্য কী? মানে জিনিসটা বোঝো। জিনিসটা হচ্ছে একটা ধরো এরকম একটা বইয়ের বড় পেজ রয়েছে, সেখানে বিভিন্ন ছবি আছে, হাতি, বাঘ, ভালুক, কুকুর, ছাগল, ভেড়া, এরকম ছবি আছে। তো স্যার বললেন যে সমস্ত প্রাণীগুলো আমাদের বাড়িতে বসবাস করে না তাদের তুমি রং করো। তার মানে কি বোঝাতে চাইছে? যারা গৃহপালিত পশু এবং বন্য পশু আলাদা করতে চাইছে। এর মাধ্যমে শিক্ষক মহাশয় কোনটি করতে চাইছেন? দেখো কোনটি করতে চাইছেন? শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে চাইছেন। অবশ্যই একটা রং করা মানে কি? হাতের একটা দক্ষতা, সৃজনশীলতা বাড়ছে। পর্যবেক্ষণ দক্ষতা বাড়ছে। কোনটি গৃহপালিত পশু আর কোনটি বন্য পশু শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করতে পারবে। শ্রেণীবিন্যাস করতে পারবে, এটাও কারেক্ট, শ্রেণীবিন্যাস করতে পারবে। অপশন ডি, ডেটা সংগ্রহ করতে পারবে। এখান থেকে কি ডেটা পাবে? কোনো ডেটা পাবে কি? এখান থেকে ডেটা পাবে না, এখানে ডেটা কালেকশনের ব্যাপারটা আসছে না। তাই অপশন নাম্বার 1, 2, 3 হবে কারেক্ট। তার মানে কি হবে আমাদের সঠিক আনসার? দেখে নাও, অপশন নাম্বার ডি 1, 2, 3 হবে কারেক্ট। বোঝা গেল? এখানে কিন্তু ডেটা কালেকশনের কোনো রকম ভূমিকা নেই, তথ্য সংগ্রহ করার কিন্তু ভূমিকা নেই। তাই অপশন নাম্বার 1, 2, 3 হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? তো তোমাদের জন্য খুবই খুশির খবর যে WB এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য কোর্স লঞ্চ করা হয়েছে। তো এই মুহূর্তে যারা আমাদের ফুল কোর্স কমপ্লিট করতে চাও, অর্থাৎ ক্লাস নোটস, PDF, মক টেস্ট এবং ক্লাস প্রত্যেকটা, অর্থাৎ ফুল প্যাকেজ যদি নিতে চাও, এই মুহূর্তে তোমাদের ফিজ লাগবে মাত্র 400 টাকা। 400 টাকার বিনিময়ে তোমরা একদম পুরো ফুল কভার সিলেবাস তোমরা পেয়ে যাবে উইথ ভিডিও কলের মাধ্যমে রেকর্ডেড ক্লাস, এবং তোমরা পাবে কি লাইভ ক্লাস, সব কিছু তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 400 টাকাতে। আর যদি তোমরা প্রত্যেকটা সাবজেক্টের নোটস নিতে চাও তাহলে মাত্র 100 টাকাতে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের একদম পোর্শনের সিলেবাস ওয়াইজ নোটস এবং MCQ যদি নিতে চাও তাহলে পেয়ে যাবে 100 টাকাতে। আর যদি তোমরা রেগুলার মক টেস্ট দিতে যাও, প্রতিদিন 5টা সাবজেক্টের উপর মক টেস্ট হবে, বিভিন্ন বই থেকে সুন্দর করে মক টেস্ট নেওয়া হবে, সেটা হবে মাত্র 25 টাকাতে। ওয়ান টাইম পেমেন্ট, প্রত্যেকটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করলে আর টাকা লাগবে না, মাত্র 25 টাকা। আর যদি তোমরা স্পেশাল মক টেস্ট দিতে চাও তাহলে লাগবে তোমাদের 50 টাকা। স্পেশাল মক টেস্ট যে প্রশ্নগুলো আমরা নিজেরাই তৈরি করব, যেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, সেখানে আনসার ভুল হওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকবে না, সেটা হবে 50 টাকা। আর তোমরা যারা যোগাযোগ করতে চাও, এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? চিলড্রেন গেট লট স্পেস টু লার্ন EVS থ্রু এক্সপ্লোরেশন। মানে শিক্ষার্থীদেরকে কি করা হলো? পরিবেশ শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি সুযোগ করে দেওয়া হলো, স্পেস দেওয়া হলো এবং আবিষ্কার করার তাদেরকে সুযোগ দেওয়া হলো। এর মাধ্যমে কি বলতে চাইছে? দিস ইন্ডিকেট দ্যাট EVS ইজ হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। এর মানে বোঝাতে চাইছে যে EVS শিক্ষা বা পরিবেশ শিক্ষাটা হলো একটা চাইল্ড সেন্ট্রিক। চাইল্ড সেন্ট্রিক মানে কি? শিশু কেন্দ্রিক। অপশান বি বলছে EVS ইজ এ টিচার সেন্ট্রিক। EVS কি? EVS হলো একটা টিচার সেন্ট্রিক। অপশান সি বলছে EVS ইজ লার্ন থ্রু হচ্ছে কি ক্র্যামিং। ক্র্যামিং মানে মুখস্থ করার মাধ্যমে, EVSকে শিখতে হবে মুখস্থ করার মাধ্যমে। অপশান 4 বলছে EVS ইজ লার্ন থ্রু হচ্ছে কি ইনফরমেশন। EVSকে শিখতে হবে আমাদেরকে তথ্যের মাধ্যমে। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ, দিস ইন্ডিকেট দ্যাট EVS ইজ চাইল্ড সেন্ট্রিক। তাহলে EVSটা কি? EVS হচ্ছে একটা চাইল্ড সেন্ট্রিক জিনিস, অর্থাৎ শিশু কেন্দ্রিক। অপশান নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোন পদ্ধতিগুলি কৃষিতে জল সংরক্ষণে সহায়ক? মানে নিচের কোন পদ্ধতিগুলি কৃষিতে জল সংরক্ষণে সহায়ক? দেখো কি বলছে। বলছে কৃষি জমির কম বা শূন্য চাষ। ব্যাপারটা বোঝো জিনিসটা কি বলছে।
এখানে বলছে কৃষি জমি কম বা শূন্য চাষ। এটার মানে হচ্ছে ধরো কৃষি জমিতে আমি ধানের চাষ করেছি, ঠিক আছে, আমি ধানটা কেটে ফেলেছি, ধানটা কেটে আমি আর ওই জমিটাকে মানে চষলাম না, ট্রাক্টর দিয়ে বা লাঙল দিয়ে আমি কোনোভাবেই চষলাম না বা কোর্ষণ করলাম না, আমি তার পরবর্তী ধান কাটার পরে রাই বুনে দিলাম বা গম লাগিয়ে দিলাম, তাহলে সেটাকে বলছে শূন্য চাষ। এর ফলে কিন্তু জল সংরক্ষণকে ধরে রাখা যায়। অপশন বি বলছে সেচের আগে জিপসাম ব্যবহার করা। আমরা কি করব, জমিতে সেচ দেওয়ার আগে যদি আমরা জিপসাম ব্যবহার করি সেটা করতে পারি। অপশন 3 বলছে জমিতে ফসলের অবশিষ্ট অংশ ছেড়ে দেওয়া। তো ধরো যে সমস্ত আমরা ধান কাটছি, ধান কাটার পরে যদি খড়গুলো আমরা বাড়িতে না নিয়ে এসে খড়গুলো জমিতে ফেলে দিলাম, সেই জমিতে খড়গুলো পচে যায়, পচে যাওয়ার ফলে জৈব সার তৈরি হয়, সেই জৈব সার কিন্তু জল সংরক্ষণে সাহায্য করে। তাহলে এখানে কী হবে, তিনটেই সঠিক। জমির কম বা শূন্য চাষ, সেচের আগে জিপসাম ব্যবহার করা, জমিতে ফসলের অবশিষ্ট অংশ ছেড়ে দেওয়া। তাহলে সঠিক আনসার কী হবে, একদম কারেক্ট অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে কারেক্ট, যে 1, 2 এবং 3 প্রত্যেকটাই কিন্তু সঠিক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ওয়াটার পঞ্চায়েত স্টার্ট। তাহলে ভারতবর্ষের কোন রাজ্যে ওয়াটার পঞ্চায়েত চালনা করা হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ওয়াটার পঞ্চায়েত, ভারতবর্ষের কোন রাজ্যে ওয়াটার পঞ্চায়েত শুরু হয়েছে? কেরালা, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট। সঠিক আনসার কী হবে, মহারাষ্ট্র। তাহলে ভারতবর্ষের মহারাষ্ট্রে প্রথম ওয়াটার পঞ্চায়েত কিন্তু চালনা করা হয়েছে। অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন আনসার করো প্রত্যেকে। নিচের কোন ব্যাকটেরিয়া জল দূষকের সূচক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ভালো প্রশ্ন এটা। নিচের কোনটি ব্যাকটেরিয়া জল দূষকের সূচক? বলছে কি, দেখো স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস আর ডিপ্লোকক্কাস, আর অপশন ডি বলছে কোলিফর্ম। সঠিক আনসার কী হবে, জল দূষকের সূচক হচ্ছে কি, সেটাকে আমরা বলবো কি কোলিফর্ম। তাহলে কোলিফর্মটা কি, কোলিফর্মটা হচ্ছে জল দূষক, যে জল দূষিত হয়েছে কি হয়নি সেটা জানবো কিভাবে, আমরা কোলিফর্মের মাধ্যমে। অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোন পুষ্টিচক্র সরাসরি সূর্য আলোক দ্বারা চালিত হয়? দেখো বিভিন্ন ধরনের নিউট্রিশন যে সাইকেল রয়েছে বা পুষ্টিচক্র রয়েছে, তার মধ্যে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, সালফার চক্র আর ফসফরাস চক্র, এই চারটে চক্রের মধ্যে কোনটি সূর্য আলোক দ্বারা পরিচালিত হয়? এটা হবে কি কার্বন চক্র। তাহলে সঠিক আনসার কী হবে, কার্বন চক্র কিন্তু সূর্য আলোকের দ্বারা সরাসরি পরিচালিত হয়ে থাকে। ওকে, অপশন নাম্বার এ। চলো নেক্সট দেখো, নেক্সট 22 নম্বর কোশ্চেন। জৈব জ্বালানি সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি ভুল বলেছে? কোনটি ভুল? জৈব জ্বালানি, ঠিক আছে, জৈব জ্বালানি পরিবেশ বান্ধব, একদম কারেক্ট। জৈব জ্বালানি সাশ্রয়ী বা কস্ট ইফেক্টিভ। কস্ট ইফেক্টিভ মানে কম খরচে করা যায় না, জৈব জ্বালানির ক্ষেত্রে কিন্তু অনেক টাকা কিন্তু আমাদের খরচা হয়ে যায়। তারপর দেখো বলছে কি জৈব জ্বালানি শক্তি সংকট কাটিয়ে উঠতে সহায়তা করে। দেখো আমাদের বর্তমানে কয়লার অভাব আছে, পেট্রোলের অভাব, ডিজেলের অভাব, সেইগুলোকে অভাবগুলো দূর করার জন্য আমরা জৈব জ্বালানির ব্যবহার করি, এটা কিন্তু কারেক্ট। অপশন নাম্বার ডি বলছে ভুট্টা থেকেও কিন্তু জৈব জ্বালানি তৈরি হয়। ভুট্টা বলে না, ভুট্টা এছাড়া আখ, কী বলছে আখের যে গাছ রয়েছে, কি বললাম, আখের গাছ, ভুট্টার গাছ, এগুলো থেকে কিন্তু জৈব জ্বালানি তৈরি করা যায়। অর্থাৎ এখান থেকে একটা রস তৈরি করা হয়, সেই রসের সাহায্যে কিন্তু মানে অ্যালকোহল তৈরি করা হয়, সেই অ্যালকোহল দিয়ে কিন্তু মোটর বাইক চালানো যায়। ঠিক আছে, তাহলে ভুট্টা এবং তোমার আখের গাছ থেকে তৈরি করা যায়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী পেলাম, অপশন নাম্বার বি, জৈব জ্বালানি সাশ্রয়ী বা কস্ট ইফেক্টিভ। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে রিনিউয়েবল শক্তির সবথেকে সম্ভাব্য উৎস? তাহলে ভারতবর্ষে রিনিউয়েবল এনার্জি, যেটাকে আমরা বলি পুনর্নবীনকরণ সম্পদ, সৌরশক্তি, ক্ষুদ্র জলবিদ্যুৎ শক্তি, জৈব শক্তি আর বজ্র থেকে প্রাপ্ত শক্তি, অর্থাৎ বজ্র পদার্থ থেকে প্রাপ্ত শক্তি। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, সৌরশক্তি। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে রিনিউয়েবল শক্তির সব থেকে সম্ভাবনা? সব থেকে বলেছে, তাই সঠিক আনসার হবে কি সৌরশক্তি। সব থেকে বেশি পাওয়া যায় কোথা থেকে? সৌরশক্তি থেকে। নেক্সট 24 নাম্বার দেখো, নিচের কোনটি জৈব সার হিসাবে ব্যবহার করা হয়? নিচের কোনটি জৈব সার? এর আগেও প্রশ্নটা বলেছি, নিম, অ্যাজোলা, ইউরিয়া, পটাশিয়াম। তাহলে দেখো ইউরিয়া, পটাশিয়াম এগুলো সবই কিন্তু অজৈব সার, একমাত্র অ্যাজোলা কিন্তু একটি জৈব সার। ঠিক আছে, অ্যাজোলা হচ্ছে একটি জৈব সার। আর অ্যাজোলাকে কি বলা হয়? পানা বলা হয়। এর আগের ক্লাসে আলোচনা করেছি, অ্যাজোলাকে বলা হয় পানা বা ফ্রান বলা হয়। এটি ধানের জমিতে লক্ষ্য করা যায়। আর এর পাতায় যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়া বায়ুর নাইট্রোজেনকে শোষণ করে। অপশন নাম্বার বি।
নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ? অ্যাসিড বৃষ্টি যেটাকে বলা হয় অ্যাসিড রেন বলা হয় HCl, যেটাকে বলা হয় কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর কি বলছে দেখো, অপশন নাম্বার বি বলছে HNO3 নাইট্রিক অ্যাসিড, H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর H2CO3 মানে কার্বনিক অ্যাসিড। তাহলে সঠিক আনসার হবে H2SO4, যেটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা জানলাম যে অ্যাসিড বৃষ্টির জন্য মেনলি কোন অ্যাসিডটি দায়ী, সেটা হবে সালফিউরিক অ্যাসিড। ওকে, অপশন নাম্বার সি। আর অ্যাসিড বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন তাজমহল কিন্তু নষ্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো 26 নাম্বার, খুবই ভালো প্রশ্ন রয়েছে। দ্য মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু এঙ্গেজ চিলড্রেন ইন ইভিএস। কোন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা ইভিএস শিক্ষাতে বেশি আগ্রহী করতে পারবো? বলছে রিডিং অফ দ্য টেক্সট বুক, শুধু আমি টেক্সট বুকগুলো পড়িয়ে। বলছে এক্সপ্লেনেশন বাই টিচার, শিক্ষক মহাশয় ব্যাখ্যা করবেন জিনিসগুলো। অপশান নাম্বার সি বলছে ক্লাসরুম ডেমনস্ট্রেশন, ক্লাসরুমের মধ্যে প্রতিপাদন পদ্ধতি বা ডেমনস্ট্রেশনের মাধ্যমে। অপশান নাম্বার 4 বলছে ন্যারেটিভস। তো সঠিক আনসার কী হবে? আমি বারবার বলে এসেছি ইভিএস শিক্ষার ক্ষেত্রে ন্যারেটিভস পদ্ধতি খুব ভালো। ন্যারেটিভ মানে কি? গল্প বলা। বাচ্চারা কিন্তু গল্প বলতে খুব ভালোবাসে, গল্প শুনতেও ভালোবাসে, গল্প বলতেও ভালোবাসে। তাই বাচ্চাদেরকে সবসময় ন্যারেটিভটি হচ্ছে বর্ণনা করা, কিন্তু ন্যারেটিভটা মেনলি গল্প বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই অপশন নাম্বার ডি হবে সঠিক আনসার, ন্যারেটিভ ওয়ে। চলো 27 নম্বর কোশ্চেন আনসার করো। একজন শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীকে বজ্র পদার্থ থেকে দরকারি জিনিস তৈরি করতে বললেন। নিচের কোন বক্তব্যটি শিক্ষকের শিক্ষাগত উদ্দেশ্য নয়? এখানে নয় বলেছে, দেখো তাহলে নেগেটিভটা বের করো। ক্লাসে সেরা ছাত্রছাত্রী নির্বাচন করা, ক্লাসে কোন ছাত্রছাত্রী ভালো আর কোন ছাত্রছাত্রী কমা সেটাকে বের করার জন্য। আমি বললাম যে বজ্র পদার্থ থেকে কোনো একটা ভালো জিনিস তৈরি করা, এর মাধ্যমে কি আমি কোন ছাত্র ভালো কোন ছাত্র খারাপ সেটাকে খুঁজে বের করার চেষ্টা করছি? কখনোই না। অপশন নাম্বার বি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটানো, এটা তো একদম কারেক্ট। অপশন নাম্বার সি বলছে ছাত্রদের পুনঃব্যবহার এবং রূপান্তরের ধারণা দেওয়া, অর্থাৎ কোনো একটা সম্পদকে আমরা পুনরায় কীভাবে ব্যবহার করব সেই সম্পর্কে ধারণা দেওয়া, এটাও কিন্তু ঠিক। তারপর ডি নাম্বার কি বলছে দেখো, বজ্র পদার্থ থেকে তৈরি জিনিসের প্রদর্শনী ব্যবস্থা করা, এটাও কিন্তু কারেক্ট। যে আমরা যে জিনিসগুলোকে ফেলে দিচ্ছি সেই জিনিসগুলো থেকে যে একটা সুন্দর জিনিস উপস্থাপন করা যায় সেটা কিন্তু শিক্ষার্থীদেরকে শেখানো, এটা অপশন নাম্বার ডি এ রয়েছে, এটাও কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, ক্লাসরুমে সেরা ছাত্র নির্বাচন করা এটা কিন্তু লক্ষ্য নয়। ওকে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো 28 নাম্বার, দ্বিতীয় শ্রেণীর শিক্ষক তনুজাকে ফুল সম্পর্কিত একটি বিষয় পড়তে হবে, তার কি করা উচিত? দ্বিতীয় শ্রেণীর শিক্ষক তনুজাকে ফুল সম্পর্কিত একটি বিষয় পড়াতে হবে, তার কি করা উচিত? তো তনুজা একজন টিচার, তিনি ক্লাস 2 এর শিক্ষার্থীদেরকে ফুল সম্পর্কে পড়াবেন। তিনি কি করবেন? বাচ্চাদের স্কুলের বাগানে নিয়ে যাবেন, সেখানে অসংখ্য ফুল আছে। তো এটা একদম ভালো জিনিস, কারণ বাচ্চারা হাতে কলমে জিনিসটা শিখতে পারবে, জিনিসটা বুঝতে পারবে। কারণ আমরা জানি ফুলের 5টা অংশ রয়েছে। কি রয়েছে? বৃত্তি, পাপড়ি, দোলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, সবগুলি রয়েছে। এবার ক্লাসরুমে তুমি যদি ওইগুলো পড়াও তাহলে শিক্ষার্থীরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু তুমি তাদেরকে যদি বাগানে নিয়ে গিয়ে ফুলগুলো সম্পর্কে যদি বলো এটা পাপড়ি, এটা দোলমণ্ডল, এটা বৃত্ত, তাহলে কিন্তু বাচ্চারা অতি সহজে বুঝতে পারবে। অপশান নাম্বার বি বলছে প্রজেক্টের ছবি দেখানো আর নিজের হাতে কলমে দেখা, পার্থক্য তো রয়েছে। ব্ল্যাকবোর্ডে বিভিন্ন ধরনের ফুলের ছবি আঁকা। অপশান নাম্বার ডি বলছে ব্ল্যাকবোর্ডে ফুলের নাম লিখতে বলা এবং শিক্ষার্থীদের কপিতে লিখতে বলা, তাদের খাতায় লিখতে বলা। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ, বাচ্চাদেরকে ফুলের বাগানে নিয়ে যাবেন এবং সেখান থেকে ফুলগুলো দেখিয়ে পড়াবেন। অপশান নাম্বার এ। চলো 29 নম্বর প্রশ্ন, একটি সমন্বিত পরিবেশে বিজ্ঞান হিসাবে ইভিএসের অধ্যয়নের তাৎপর্য কী? একটি সমন্বিত পরিবেশ, ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্টে পরিবেশ আমরা কিভাবে শিক্ষা দেব? প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন এবং পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে হবে। অপশান নাম্বার বি বলছে সকল কাজে অংশগ্রহণ করতে পারা। অপশান নাম্বার সি বলছে তথ্যের পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রে A+ স্কোর করা। অপশান নাম্বার ডি বলছে ভাষার চেয়ে বিজ্ঞানের শিক্ষাকে বেশি উপভোগ করা। তাহলে বুঝতে পারছো এটা সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ। ইন্টিগ্রেটেড মানে কি? ইন্টিগ্রেটেড মানে সম্পর্ক তৈরি করা, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। ক্লিয়ার? অপশান নাম্বার এ। প্রশ্ন দেখি কিন্তু আনসার তোমরা আইডেন্টিফাই করতে পারছো। চলো লাস্ট কোশ্চেন আনসার করো।
লাস্ট কোশ্চেন বলছে দেশের পরিবেশ আইন আলোচনা বা পর্যালোচনা করার জন্য নিচের কোন কমিটি গঠন করা হয়েছিল? বলছে কস্তুরী রঞ্জন কমিটি, সুব্রমণিয়াম কমিটি, মাধব নারায়ণ কমিটি, আর অপশন ডি বলছে উল্লাস কারন্থ কমিটি। তাহলে সঠিক আনসার কী হবে? সুব্রমণিয়াম কমিটি। তাহলে আমাদের দেশের পরিবেশ সম্পর্কিত আইনগুলোকে পর্যালোচনা করার জন্য সুব্রমণিয়াম কমিটি কিন্তু গঠন করা হয়েছিল, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। টোটাল 30টা প্রশ্ন আলোচনা করলাম, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, কারণ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের জন্য একটা খুশির কথা রয়েছে, আমি বলে দিই। আমাদের WB এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য এই কটা দিনের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে শুধুমাত্র 400 টাকার বিনিময়ে তোমরা ফুল কোর্স কমপ্লিট পাবে, অর্থাৎ A to Z পুরো ক্লাস, নোটস, PDF, মক টেস্ট সমস্ত কিছু পাবে শুধুমাত্র 400 টাকায়। আর যদি তোমরা অল সাবজেক্ট একদম চ্যাপ্টার ধরে ধরে ক্লাসের নোটস নিতে চাও, তাহলে 100 টাকাতে পেমেন্ট করতে হবে। আর যদি রেগুলার তোমরা মক টেস্ট দিতে চাও 5টা সাবজেক্টের প্রতি, তাহলে 25 টাকা। আর যদি স্পেশাল মক টেস্ট দিতে চাও, তাহলে 50 টাকা। তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে 9647300217। তো একবারই পেমেন্ট করতে হবে, অন টাইম পেমেন্ট। তোমরা এক্সাম পর্যন্ত সমস্ত কিছু ফেসিলিটিগুলো পাবে। তো ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ। আর কত